কেমন চলছে ভোটের প্রস্তুতি আর কী বা ভাবছেন ভোটাররা, এমন নানা বিষয়ে কথা বলতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল। যাচ্ছে তার কাছে। সজল, খুলনায় নির্বাচন নিয়ে গণমানুষের ভাবনা কি জানাবেন? খুলনার ভোটের মাঠ এখন শুধু উপকূলের জোয়ার ভাটা বা নগরের জলাবদ্ধতার গল্প নয়। এখানে লড়ে যাচ্ছে তিনটি বড় শক্তি, তার মধ্যে একটি পরিবেশ চ্যালেঞ্জ, এছাড়া অর্থনীতির যে স্থবিরতা, পাশাপাশি আমরা দেখছি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও চলছে। এবং সব মিলে আগামী 5 বছর কোন পথে চলবে খুলনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সাথে আছে খুলনার নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, পাশাপাশি এখানে শিক্ষার্থী রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো। পাটকল শ্রমিকরা রয়েছে, নাগরিক নেতা রয়েছেন, এবং তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে চাইবো যে আগামীর খুলনা তারা কিভাবে দেখতে চান, এবং সেই বিষয়গুলো জানতে চাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এবং খুলনার যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকের এখানকার সদস্যরা, এবং তার সঙ্গে জানতে চাই যে খুলনার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেমন ভাবছেন, কেমন রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা এবং কেমন খুলনা চান। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। খুলনার স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আগে থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। আমরা যেটা দেখেছি খুলনা মেডিকেলে, আমরা আগে যে সেবাটা পেতাম, এখনকার সেবাটার মানটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে। খুলনা মেডিকেলের যে চালচিত্র, সেটা কিন্তু রুগীদের জন্য এবং রুগীর স্বজনদের জন্য মোটেই কিন্তু এটা আপনার পরিবেশসম্মত না। নোংরা আবর্জনা মানে ভরপুর একটা অবস্থা। তা আমার মনে হয় স্বাস্থ্য খাতের দিকে নজর দেওয়া উচিত, এবং এই যে স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, এটার জন্য আমার মনে হয় কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি সুদৃষ্টি না দেন, এখানে কিন্তু মানুষ সেবা নিতে এসে, সুস্থ হওয়ার জন্য এসে আরও বেশি অসুস্থ হয়ে ফিরে যাবে। তো আমি বলবো যে কর্তৃপক্ষ যারা আছেন তারা যাতে এদিকে সুদৃষ্টি দেন। এবং এই যে এটা যেহেতু একটা বিভাগীয় শহর, এখানে কিন্তু নানান জায়গা থেকে, প্রান্তিক এলাকা থেকে রুগীরা আসেন। তো তাদের জন্য আমরা যদি সেবাটা নিশ্চিত করতে না পারি, তাহলে এই যে প্রান্তিক যে জনগণ, তারা কিন্তু আমরা জানি কয়রা বলি বা পাইকগাছা বলি, এরকম অনেক প্রান্তিক এলাকা থেকে এখানে মানুষজন আছে। 10 জেলার মানুষ এই হাসপাতালের উপর ভরসা করে কিন্তু তারা আসে, কিন্তু এখানে এসে কিন্তু অনেক হতাশ হচ্ছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। তার মানে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা উন্নয়ন, সেটা চাচ্ছেন। আমরা এখানে একজন শিক্ষার্থী এবং নারী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। খুলনা যে নারীর নিরাপত্তা বা নারীদের কর্মসংস্থান নিয়ে কি ভাবছেন, বা আগামী খুলনা কেমন চান? আচ্ছা, বিগত যেটা পেছনের 17 বছর আপনারা দেখে এসেছেন, আমরা নারীরা কখনোই সুরক্ষিত ছিলাম না। তখন হয়তো মিডিয়াগুলো প্রচার হয়নি, এখন মিডিয়া প্রচার হচ্ছে, যেখান থেকে এখন সাধারণ জনগণ থেকে সকলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের নারীদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য, নারীদের নিরাপত্তার খুবই বিঘ্ন ঘটেছে। যেটা আমরা এটা এই নারীদের সুশিক্ষা প্লাস হচ্ছে সুনিরাপত্তার জন্য প্রশাসনকে বলতে চাই আরও জোরদার তাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আর আমরা এখন দেখলাম যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার মধ্যে তিনি বলেছেন নারীর শিক্ষা ও সুরক্ষার ব্যাপারে। তো এখানের বাস্তবায়নের যে দিকগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ধানের শীষের কাণ্ডারি যারা আছেন এখন এমপি প্রার্থী, খুলনা আসন 2, খুলনা 3 থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দ যারা আছেন, তাদের দ্বারা দেখতে পাচ্ছি যে তারা নারীদের অগ্রাধিকারটা প্লাস নারীদের মানে সুরক্ষতা, এটা যে বাস্তবায়নের কথাগুলো বলছে, আর এটা আমি মনে করি নিশ্চিত হবে। তো আমরা এই জন্য ধানের শীষের পতাকা তলে এবং কি তারুণ্যের সকলকেই বলতে চাই, নারীদেরকে শক্তিশালী করো, কারণ বিশ্বে যা কিছু মহান, যা কিছু কল্যাণময়, সব কিছুই গড়েছে কিন্তু এই নারীর হাত ধরে। অতএব নারীদেরকে অবহেলা না করে নারীদেরকে সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি জোরদার অনুরোধ করব। এবং কি যে খুলনার কর্মসংস্থানগুলো বন্ধ আছেন, জোড়া ওই যে কলবাজারগুলো, সে আমরা শুনছিলাম একজন নারীর কথা। আমরা মূলত খুলনাকে বলা হয় শিল্পনগরী, সেই শিল্পনগরী এখন প্রায় মৃতপ্রায়। খুলনার যে পাটকলগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই এখন বন্ধ। আমরা একজন পাটকল নেতার সাথে কথা বলতে চাই যে পাটকল যারা শ্রমিকরা আছে তাদের জীবনমান এখন কেমন, আপনারা কোন ধরনের ভোটার বা নির্বাচনে কোন ধরনের প্রার্থী খুঁজছেন, বা কারা আসলে আপনার জন্য কি দাবি থাকবে? আসলে নির্বাচন নিয়ে আমাদের ভাবনা নয়। আমরা পাটকলের শ্রমিক, অত্যন্ত অমানবিকতার মধ্যে আমরা জীবনযাপন করছি। আমাদের আজ 2020 সালের 2রা জুলাই 26টি জুট মিল বন্ধ করে দিয়েছে। এই জুট মিল আমরা যারা শ্রমিক কর্ম করে খাই তাদের কাছে মা বাবার মতন ছিল। সেই জুট মিল যখন বন্ধ করে দিয়ে আজ শিল্পহীন খুলনা বানাইছে। আমরা ওই সময় আমরা 2018-তে আমরা নির্বাচনের সময় শুনেছিলাম আমরা জুট মিলগুলো খুব ভালোভাবে চলবে, অথচ তখন মন্ত্রী মেয়র অনেক কিছুই হয়েছে আমাদের ভোট নিয়ে, কিন্তু এদের ওই শিল্প কলকারখানা
গড়ে তো ওঠেইনি, আরও ধ্বংস করে দেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে এখন ক্ষমতা আছে, ওই সরকারের রেখে যাওয়া, স্থগিত করে যাওয়া উৎপাদন স্থগিত করা মিল মেশিনগুলো কেটে বিক্রি করতেছে ভাঙরের দামে। আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। এখন যারা আবার নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে মাঠে আসছে, আমরা শুনি অমকের এই দফা, অমকের এই দফা, অমকের এই দফা, আমরা কারোর কথাই বিশ্বাসী আর হতে পারছি না। আমরা যেহেতু বারে ধোঁকা খাচ্ছি শ্রমিকরা, আমরা প্র্যাকটিক্যালে যারা নির্বাচনের মাঠে এসেছে, নির্বাচন করবে, তাদের কাছে লোকালি নির্বাচনে শিল্পাঞ্চলে যারা ক্যান্ডিডেট হয়েছে, নেতা হবে, আমরা তাদের কাছে জোর দাবি জানাচ্ছি শ্রমিক হিসাবে। এখন পর্যন্ত কিন্তু 80% ভোট ট্রান্সফার হয়ে এখান থেকে যায় নাই, ভোটার এখানে আছে, শ্রমিকরা গেছে। ভোটের সময় হলে অবশ্যই সেই শ্রমিকদের এখানে প্রয়োজন হবে। আর ভোট যদি নিতে হয় তাহলে লোকাল ক্যান্ডিডেটের লোকাল হ্যান্ডবেল করে আমাদের দাবির সাথে একমত হতে হবে যে জুট মিল চালু করব। জি, আপনারা শুনছিলেন যে তারা কিন্তু চাচ্ছিলেন যে পাটকলগুলো যেন যারা চালু করবেন এমন নেতৃত্ব আসুক। আমরা একটু কথা বলতে চাই, এখানে স্বেচ্ছাসেবক দলের খালিশপুর থানার আহ্বায়ক আছেন সুমন বেলাল হোসেন। সুমন, আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, কতটুকু সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17 বছরে তরুণরা ভোট দিতে পারেনি। আমি আমার শ্রমিক ভাই, শ্রমিক নেতা যে কথাটা বলেছে, খুলনা 3 আসনের ধানের শীষের কাণ্ডারি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ইনশাল্লাহ আগামীতে যদি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারে, ইনশাল্লাহ আমি তার পক্ষ থেকে কথা দিচ্ছি 26টি মিল কারখানা বন্ধ, এই মিল কারখানা অবশ্যই আলহাজ রকিবুল ইসলাম বকুল আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই মিল কারখানা আমরা আবার চালু করব। যে আমরা শুনছিলাম যে স্বেচ্ছাসেবক দলের একজন আহ্বায়ক তিনি কথা বলছিলেন। আমরা একটু জামায়াত ইসলামের এখানে সহকারী সেক্রেটারি আছেন আজিজুল ইসলাম ফারাজি, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? কি ধরনের প্রতিশ্রুতি, বিশেষ করে উপকূল অঞ্চলে বেড়িবাঁধ ভাঙন, সেগুলো নিয়ে কি ভাবছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চ্যানেল 24 এবং খুলনাবাসীকে জানাই আমার প্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাড়ি আমাদের খুলনা 3 আসনের এমপি প্রার্থী আমাদের খুলনা মহানগরী সম্মানিত আমির অধ্যাপক মাহফুজ রহমানের পক্ষ থেকে এবং খুলনা 2 আসনের এমপি আমাদের প্রার্থী আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাবলার পক্ষ থেকে প্রত্যেকটা বাড়ি পাড়া মহল্লায় আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো ফলাফল করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা খুলনাকে একটা নিরাপদ নগরী চাই। দেখেন আজকের সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতেছে। আমরা চাই এটার অবসান করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে খুলনাকে একটা বসবাস উপযোগী নিরাপদ খুলনা আমরা চাই। পাশাপাশি উপকূল শুধু নয়, আমাদের খুলনাটা ছিল শ্রমিক বেল্ট, যেখানে শিল্প নগরী নাম খ্যাত ছিল আমার। সেখানে জুট মিলগুলো বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা মানে বেকার হয়ে গেছে, পারিবারিকভাবে তারা অনেক অসহায় জীবনযাপন করছে। আমার আব্বা একজন জুট মিল শ্রমিক, সেও কিন্তু এর মধ্যে আমরা আছি এখানে। এই জন্য আমরা চাই নিরাপদ খুলনা এবং কর্মসংস্থান তৈরি করে খুলনাকে একটা আধুনিক খুলনাতে রূপান্তরিত করার জন্য। খুলনার নিয়ে মানুষের কিন্তু চাওয়া পাওয়ার শেষ নেই। আমরা একটু জানতে চাই, সামনে যেহেতু ভোট নিয়ে আসলে যারা খুলনার নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন তারা কি ভাবছেন, কতটা সুষ্ঠু হওয়া সম্ভব খুলনার ভোট নিয়ে, এবং খুলনার ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে? খুলনার ভবিষ্যৎ বলতে খুলনার মানুষ আসলে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে মানুষের জীবন প্রবাহ। এখানকার আমরা জানি যে ইতিপূর্বে বলা হয়েছে যে এখানকার সুন্দরবন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, মোংলা বন্দর ধুকে চলছে, কারখানাগুলো বন্ধ করে ভূতরে নগরীতে পরিণত করা হয়েছে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মারাত্মক। খুবই দুঃখজনক হলো সত্য যে আমরা যখন নির্বাচন আসতে দেখি, নির্বাচনকে সামনে ধরে আমরা দেখি যে প্রার্থী বা দলগুলো চটকদার অনেক প্রতিশ্রুতি আমাদের সামনে উপস্থাপন করেন। কিন্তু খুবই দুঃখজনক যে আমরা যখন দেখি যে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরে আসলে তারা এই চটকদার যে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির মধ্যে তারা থাকতে পারেন না। কখনো কখনো তারা অসহায়ত্ব প্রকাশ করেন দেশীয় রাজনীতি, আভ্যন্তরীণ রাজনীতি, ভৌগোলিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির কারণে। আমরা সেটা দেখতে চাই না। নির্বাচন সামনে হবে, নির্বাচন হওয়ার জন্য যেটা প্রয়োজন, প্রশাসনকে আরও বেশি তৎপর হওয়া দরকার। একটা আমরা প্রকৃত অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝি সেরকম একটি পরিবেশ যদি তৈরি করা সম্ভব হয়, সকলের স্বতঃস্ফূর্ত একটি ঈদের মতো, পুজোর মতো একটা দিন যদি আমাদের সামনে আসে, সকলে মিলে আনন্দ উৎসবের সাথে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলেই প্রকৃতপক্ষে একটা কোনো কিছু আমাদের সামনে আশাব্যঞ্জক আসলেও আসতে পারে। খুলনার যে ভোট, সেই ভোট নিয়ে কিন্তু মানুষের চাওয়া পাওয়া যেমন রয়েছে, এবং খুলনাবাসীও কিন্তু চান যে একটি শিল্পনগরী খুলনা আবার হোক, এবং উপকূলের যে বেড়িবাঁধ ভাঙন সহ মানুষের যে সুপ্রিয় পানির সংকট, বিভিন্ন সংকট কাটিয়ে খুলনা আবার সেই প্রাণের খুলনাই হোক, এটা কিন্তু মানুষের দাবি। এই ছিল আমার কাছে খুলনা থেকে ভোটের মাঠের সবশেষ। শ্রেয়া, ধন্যবাদ সজল আপনাকে। দর্শক, খুলনা থেকে ভোটের মাঠের খবর জানাচ্ছিলেন বেলাল হোসেন সজল।